হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্টার 2024। যে এক্সামটা তোমাদের আর কিছুদিন পর মানে 14/7/2024, অর্থাৎ তোমাদের হাতে প্রায় এখন 1.5 মাস সময় রয়েছে। 1.5 মাস পরে তোমাদের এক্সামটা কন্ডাক্ট হতে চলেছে। তো সেই এক্সাম রিলেটেড আজকে আমরা কিছু ডিসকাশন করতে চলেছি। যেমন ধরো, যারাই তোমরা এক্সাম দেবে, যারাই তোমরা অ্যাসপিরেন্ট রয়েছে, সবার মনে কিছু না কিছু বেসিক কোয়েশ্চেন্স রয়েছে। যে রেজাল্ট আউট হবে, সেই রেজাল্ট আউটে তোমাদের তো সবারই র্যাঙ্ক একটা থাকবে, ঠিক আছে? তো কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা কাউন্সেলিং করতে পারবে, মানে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক হলে তারা কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে, কাউন্সেলিং করতে কত টাকা লাগবে, বা সরকারি কলেজে ম্যাক্সিমাম কত র্যাঙ্ক পর্যন্ত নেওয়া হয়, অথবা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কাউন্সেলিংয়ে কি আলাদাভাবে তোমাকে রেজিস্ট্রেশন করাতে হবে, এই সমস্ত কিছু, বা এএনএম বা জিএনএম, যেহেতু একটা পরীক্ষা হচ্ছে সেখান থেকে তুমি কীভাবে এএনএম বা কীভাবে জিএনএম সিলেক্ট করবে, তো এই বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের মধ্যে থাকতে পারে। তো এই সমস্ত কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি। দেখো, প্রথম কথা আমি তোমাদের বলি যে এএনএম বা জিএনএম কীভাবে তোমরা সিলেক্ট করবে। এক্সাম যেহেতু তোমাদের একটা, তো সেক্ষেত্রে এখানে কীভাবে সিলেকশনটা হবে এএনএম বা জিএনএম। দেখো, তোমাদের একটাই এক্সাম, সেই এক্সামে যখন তোমাদের রেজাল্ট আউট হবে, মানে যে তোমাদের যে র্যাঙ্ক কার্ড, রেজাল্ট বলতে এখানে যে র্যাঙ্ক কার্ডটা পাবলিশ হয়, সেই র্যাঙ্ক কার্ডের মধ্যে তোমাদের হয় এএনএমের র্যাঙ্ক এবং জিএনএমের র্যাঙ্ক পৃথকভাবে দেওয়া থাকতে পারে, বা কোনো কোনো ক্ষেত্রে শুধুমাত্র জিএমআরও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? এবার সেই র্যাঙ্কের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের এএনএম বা জিএনএমের সিলেকশন হবে। তোমার হাতে একটা সুযোগ রয়েছে এএনএম বা জিএনএম সিলেক্ট করার, সেটা হচ্ছে তুমি যখন কলেজ চয়েস করবে। কাউন্সেলিংয়ের সময় আমাদেরকে কলেজগুলো সাজাতে হয় পরপর, যে আমি কোন কলেজটা আগে নিতে চাই, কোন কলেজটা আমার পরের চয়েস, সেই অনুযায়ী কলেজগুলোকে আমাদের সাজাতে হয়। তো সেই চয়েস ফিলিংয়ের সময়, ঠিক আছে, চয়েস ফিলিংয়ের সময় তুমি যে কলেজগুলো রাখছো, সেই কলেজগুলো কিসের কলেজ, জিএনএমের কলেজ না এএনএমের কলেজ, তার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার সিলেকশন হয়। যারা এএনএম নিতে চায় তারা ফার্স্টে এএনএমের কলেজগুলো দেয়, অ্যান্ড যারা জিএনএম নিতে চায় তারা ফার্স্টে জিএনএমের কলেজগুলো দেবে, ঠিক আছে? এরকম সিরিয়ালি তোমাকে অ্যারেঞ্জ করে দিতে হয়। তো এই যে এই যে সিরিয়ালি অ্যারেঞ্জমেন্ট, এটাই নির্ভর করে তুমি জিএনএম পাবে নাকি এএনএম পাবে। আর তার সাথে অবশ্যই যে জিনিসটা নির্ভর করে সেটা হচ্ছে তোমার র্যাঙ্ক, ঠিক আছে? র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে কিন্তু এটা হবে। নেক্সট জিনিস বলি, নেক্সট যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে তোমাদের নাম্বার অফ সিটস, কতগুলো সিট রয়েছে সেটার ওপর ডিপেন্ড করে। তো এই তিনটে জিনিসের ওপর কিন্তু ডিপেন্ড করবে তুমি জিএনএম পাবে না এএনএম পাবে, বা তুমি যেটাই পাবে কিসের ওপর। ফার্স্ট হচ্ছে তোমাদের সিট নাম্বার, সেকেন্ড হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড, আর 3 নম্বর হচ্ছে তোমাকে তুমি অ্যাচিভ করেছো এই এক্সামের মাধ্যমে, ঠিক আছে? নেক্সট হচ্ছে টাকা। কাউন্সেলিংয়ের সময় কি টাকা লাগবে? দেখো, ফার্স্ট কাউন্সেলিং যখন স্টার্ট হবে, কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করার জন্য সবাইকেই একটা রেজিস্ট্রেশন করাতে হয়, যেটাকে বলা হয় রেজিস্ট্রেশন, ঠিক আছে? সেই রেজিস্ট্রেশন করানোর জন্য তোমাদের কিন্তু মিনিমাম একটা টাকা লাগে। সেই টাকার অ্যামাউন্টটা তোমাদের কিন্তু পরীক্ষার পর যখন র্যাঙ্ক কার্ড আউট হয়ে যাবে এবং তারপর কাউন্সেলিং প্রসেস স্টার্ট হবে, তখন এই রেজিস্ট্রেশনের জন্য কত টাকা লাগবে সেটা তোমাদের কিন্তু বলে থাকবে। আর যারাই কাউন্সেলিং অ্যাটেন্ড করবে তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করাতেই হবে। এই রেজিস্ট্রেশন করানো ছাড়া যারা এই রেজিস্ট্রেশন করাবে না, একটা সার্টেন টাইম দেওয়া থাকবে, সেই টাইম পিরিয়ডের মধ্যে যারা রেজিস্ট্রেশন করাবে না তারা কিন্তু কাউন্সেলিংয়ে কোনোভাবেই অ্যাটেন্ড করতে পারবে না। ফার্স্ট কাউন্সেলিং হোক, সেকেন্ড কাউন্সেলিং হোক, দুটো কাউন্সেলিংয়ে কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারবে না, ঠিক আছে? এই ছিল টাকার, মানে কাউন্সেলিংয়ের জন্য টাকা লাগে কিনা সেটা। এবার মনে করো কারো ফার্স্ট কাউন্সেলিং এসে পেলো না, ফার্স্ট কাউন্সেলিংয়ে কেউ কলেজ পেলো না, ঠিক আছে? অনেকেরই এরকম হবে যে কাউন্সেলিং তো সবাই অ্যাটেন্ড করতে পারবে। এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কাউন্সেলিং কত র্যাঙ্ক পর্যন্ত হলে, ম্যাক্সিমাম স্টুডেন্টের র্যাঙ্ক কত পর্যন্ত হলে, ঠিক আছে, সে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে। যে র্যাঙ্কটা ছাপিয়ে গেলে সে কাউন্সেলিং অ্যাটেন্ড করতে পারবে না, সেটা কত? দেখো, যারাই তোমরা এক্সাম দিচ্ছ সবাই তোমরা র্যাঙ্ক কার্ড পাবে, আর সবার র্যাঙ্ক কার্ডেই কিন্তু তোমার কিছু না কিছুটা র্যাঙ্ক থাকবেই, সেটা যতই ম্যাক্সিমাম হোক না কেন, ঠিক আছে? 1 লাখ হতে পারে, 1.5 লাখ হতে পারে, যত ক্যান্ডিডেটস এক্সামে অ্যাপিয়ার করবে সবার র্যাঙ্ক কার্ডে কিন্তু র্যাঙ্ক প্রোভাইড করা থাকবে। এবং সেই র্যাঙ্ক প্রত্যেকটা স্টুডেন্ট, কোনো স্টুডেন্টের র্যাঙ্ক কার্ডে কিন্তু এটা লেখা থাকবে না যে নট অ্যালাউড ফর কাউন্সেলিং। সবাই কিন্তু কাউন্সেলিংয়ের জন্য তোমরা এলিজিবল হবে। র্যাঙ্ক তোমার যতই হোক না কেন, তুমি কাউন্সেলিংয়ের জন্য সব সময় এলিজিবল। এবার আমরা তো এমনিতেই বুঝতেই পারবো যে কত র্যাঙ্ক পর্যন্ত হলে পাবে, কত র্যাঙ্ক পর্যন্ত হলে পাবে না। কেউ যদি 50K র্যাঙ্ক করে, কারো র্যাঙ্ক যদি 50K হয়, ঠিক আছে, তাহলে সে অবভিয়াসলি সরকারি কলেজ তো পাবে না। 50K 60K এইরকম যাদের র্যাঙ্ক রয়েছে তারা তো সরকারি কলেজ পাবে না। কিন্তু কাউন্সেলিংয়ের জন্য তোমরা সবাই এলিজিবল। তোমার যদি ইচ্ছা হয় এই কাউন্সেলিংয়ের বেসিসে বা এই
এই কাউন্সেলিংয়ের বেসিসে বা এই র্যাঙ্কে বেসিসে তুমি কিন্তু প্রাইভেট কলেজে অ্যাডমিশন নিতে পারো, ঠিক আছে। কিন্তু কাউন্সেলিংয়ের জন্য তোমরা জেনে রাখবে সবাই তোমরা এলিজিবল হবে। র্যাঙ্ক বেশি হলে তুমি কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল হবে না, এই ঘটনা কিন্তু ঘটবে না। নেক্সট বলি, যারা তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো কলেজ ধরো পাবে না, কেউ ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ে কোনো কলেজ পেলো না, তাহলে সে সেকেন্ড কাউন্সেলিং কীভাবে অ্যাটেন্ড করবে? ফার্স্ট কাউন্সেলিংয়ে কী হবে, সার্টেন একটা র্যাঙ্ক পর্যন্ত যাবে। ধরো ফার্স্ট কাউন্সেলিংয়ে জিএমআর 3000 পর্যন্ত গেল, ফার্স্ট কাউন্সেলিংয়ে জিএমআর গেছে 3000 র্যাঙ্ক পর্যন্ত, তাহলে সেই 3000 র্যাঙ্কের মধ্যে 3000-এর মধ্যে যারা পেয়ে গেল, তারপরে তো সেকেন্ড কাউন্সেলিং হবে যদি সিট ভ্যাকেন্ট থাকে। তো সেই সেকেন্ড কাউন্সেলিংয়ে কিন্তু 3000-এর পর থেকে, ঠিক আছে, 3000-এর পর থেকে স্টুডেন্টরা অটোমেটিক্যালি ওখানে কিন্তু চলে আসছে। সেকেন্ড কাউন্সেলিংয়ের জন্য তোমাকে আলাদাভাবে কোনো রেজিস্ট্রেশন, কোনো ফর্ম ফিল আপ বা কোনো টাকা কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। ফার্স্ট কাউন্সেলিংয়ে তুমি একবার যে রেজিস্ট্রেশন করালে, কাউন্সেলিং তুমি অ্যাটেন্ড করলে, সেটাই কিন্তু প্রসেসিংটা সেকেন্ড কাউন্সেলিংয়ে অটোমেটিক চলে আসবে। অনেকেরই এরম থাকে যে তুমি এনএম চাও জিএনএম পেলে, বা জিএনএম চাও এএনএম পেলে। তো এই ঘটনা যদি ঘটে এবং তুমি যদি চাও, ধরো কেউ জিএনএম চায় সে এএনএম পেয়েছে, এরকম সাপোজ ঘটলো, কিন্তু সে চায় যে জিএনএমে যেতে, তাহলে সে কী করে যাবে? তো তার জন্য একটা রাউন্ড আছে তোমাদের কাছে, মপ আপ রাউন্ড। সেই মপ আপ রাউন্ডে কিন্তু তোমরা যেতে পারো, কিন্তু যদি সিট ফাঁকা থাকে তবেই তুমি পাবে, নাহলে তুমি কিন্তু পাবে না, ঠিক আছে। এটা একটা ডিপেন্ড করছে। সেম ঘটনা কিন্তু এএনএম এবং জিএনএমের ক্ষেত্রেও ঘটবে। মানে হচ্ছে কেউ ধরো এএনএম চায় জিএনএম পেয়েছে, তাহলে সে জিএনএম থেকে এএনএমে আসতে পারে, কিন্তু যদি সে মপআপে আসতে পারে যদি মপআপে পার্টিসিপেশন করে, এবং অবশ্যই যদি সিট ফাঁকা থাকে এএনএমে, তবেই সে কিন্তু জিএনএম থেকে এএনএমে আসতে পারবে, নচেত কিন্তু এটা হবে না, ওকে। আর যে স্পট কাউন্সেলিং ব্যাপারটা, সব থেকে লাস্ট যে কাউন্সেলিংটা তোমাদের হয় সেটা হচ্ছে স্পট কাউন্সেলিং, ঠিক আছে। স্পট কাউন্সেলিংয়ে কী হয়, স্পট কাউন্সেলিংয়ে সার্টেন একটা স্পট মানে কোনো একটা মেডিকেল কলেজ তোমাদের বলে থাকবে, সেই মেডিকেল কলেজে কী হবে, এই কাউন্সেলিংটা হবে, যেখানে তোমরা ফিজিক্যালি প্রেজেন্ট থাকবে। সার্টেন একটা র্যাঙ্ক তোমাদের বলে থাকবে, সেই র্যাঙ্কের মধ্যে যত স্টুডেন্ট রয়েছে সবাই কিন্তু সেখানে যাবে, এবং সেখানে কী হবে না, স্পট কাউন্সেলিং হবে, ঠিক আছে। এটা অনলাইন কাউন্সেলিং নয়, স্পট কাউন্সেলিং হচ্ছে ফিজিক্যালি হবে, মানে তুমি ওখানে প্রেজেন্ট থাকবে, তারপরে সেখানে নাম ধরে ডাকা হবে, এইভাবে কিন্তু স্পট কাউন্সেলিংটা হবে। তো এটা সব থেকে লাস্ট রাউন্ড, এটার ব্যাপারে আমাদের এখন জানার ততটাও দরকার নেই, কারণ কাউন্সেলিং প্রসেস এখন তোমাদের অনেকটা দেরি আছে। আরেকটা জিনিস হচ্ছে, ম্যাক্সিমাম কত র্যাঙ্ক পর্যন্ত তোমরা সরকারি কলেজ পেতে পারো, ম্যাক্সিমাম র্যাঙ্ক কত হলেও তোমরা সরকারি কলেজ পাবে, এটাও কিন্তু ডিপেন্ড করছে কিসের ওপর না, সিট নাম্বারের ওপর, ঠিক আছে। সেই সিট নাম্বারের সাথে তোমার যে র্যাঙ্ক, তার যে কম্প্যারিজনে তোমার র্যাঙ্কটা কত বেশি, কতগুলো সিট নাম্বার রয়েছে, সেই অনুযায়ী তুমি কিন্তু চান্স পাবে। এবার ম্যাক্সিমাম র্যাঙ্ক কাউন্সেলিং অনেকে অ্যাটেন্ড করছে, তাহলে সবাই কি চান্স পেয়ে যাবে? না, চান্স পাবে না। তো কারা পাবে, ম্যাক্সিমাম র্যাঙ্ক কত হতে পারে এটা কিন্তু বলা যাবে না, ঠিক আছে। কারণ দেখো, সিট সংখ্যার ওপর ডিপেন্ড করছে ঠিকই, কিন্তু অনেকেই কে এনএম নেবে বা কে জিএনএম নেবে, সেক্ষেত্রে দুজনের তো মতামতের ভেরিয়েশন রয়েছে। তো সেই ভেরিয়েশনের উপর ডিপেন্ড করে যে ম্যাক্সিমাম র্যাঙ্ক এনএমের ক্ষেত্রে কত যাবে বা ম্যাক্সিমাম র্যাঙ্ক জিএনএমের ক্ষেত্রে কত যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। আর অবশ্যই এখানে একটা বিশাল বড় ফ্যাক্টর রয়েছে, এটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি ওয়াইজও ওটা ডিপেন্ড করছে যে কত র্যাঙ্ক পর্যন্ত যাবে, জেনারেলের আলাদা, ইডাব্লিউএসের আলাদা, এসসি এসটি সবার ক্ষেত্রে আলাদা। কিন্তু হ্যাঁ, একটা কথা আমি তোমাদের এনশিওর করতে পারি যে সব থেকে বেশি র্যাঙ্ক পর্যন্ত যদি যে ক্যাটাগরিতে যায় সেটা হচ্ছে এসটি, ঠিক আছে। শিডিউল টাইপ ক্যাটাগরিতে কিন্তু অনেক র্যাঙ্ক পর্যন্ত যায়, 30K পর্যন্তও কিন্তু চলে যায় শিডিউল ট্রাইব ক্যাটাগরির ক্ষেত্রে। শিডিউল ট্রাইবের ক্ষেত্রে কিন্তু 25K 30K এরম র্যাঙ্ক হলেও পাওয়া যায়। তো এটা তো অবশ্যই একটা তাদের জন্য বেনিফিট, তোমরা এটা বুঝতেই পারছো। তো এই ক্ষেত্রে বাকি জেনারেলদের ক্ষেত্রে কত যায়, ইডাব্লিউএসের ক্ষেত্রে কত যায়, এসসির ক্ষেত্রে কত যাবে, এসটির ক্ষেত্রে কত যাবে, তো সেটা আমরা কীভাবে বুঝতে পারবো? এক তো সিট নাম্বার থাকবে, প্লাস হচ্ছে সিট নাম্বার থাকছে, প্লাস তারা কী চয়েস করছে, কেউ এনএম চয়েস করছে, জিএনএম চয়েস করছে, তো সেটার উপর ডিপেন্ড করে। এটা আমরা আগে থেকে কিন্তু এইভাবে অ্যাজাম্পশন করে বলতে পারি না যে এত র্যাঙ্ক পর্যন্তই এসটির ক্ষেত্রে যাবে ম্যাক্সিমাম র্যাঙ্ক, এত র্যাঙ্ক পর্যন্তই জিএনএমের ক্ষেত্রে যাবে, এত র্যাঙ্ক পর্যন্ত এনএমের ক্ষেত্রে যাবে, এটা কখনোই কিন্তু বলা পসিবল নয়। মনে করো কোনো স্টুডেন্টের যে জিএমআর, কোনো স্টুডেন্টের জিএমআর সেটা সাপোজ মনে করো যে 50K এরকম হয়েছে,
50K। এবার সেও তো বুঝতেই পারছো কাউন্সেলিংয়ের জন্য এলিজিবল, কিন্তু সেই এলিজিবিলিটিকে তার কি অ্যাকসেপ্ট করা উচিত, মানে তার কি কাউন্সেলিং করানো উচিত? দেখো অবশ্যই তুমি যদি জেনারেল ক্যাটাগরির স্টুডেন্ট হও এবং তোমার 50K র্যাঙ্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু এখানে কাউন্সেলিং করানোই উচিত নয়, কারণ তুমি যে রেজিস্ট্রেশনের টাকা দিচ্ছ 50K যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে কিন্তু কখনোই সরকারি কলেজ পাওয়া সম্ভব নয়। ওকে, তো যদি তোমার ইচ্ছে থাকে যে তুমি প্রাইভেট কলেজে করবে তবেই তুমি কাউন্সেলিং করাবে। তো কাউন্সেলিংয়ের জন্য কিন্তু সবাই অ্যাভেলেবেল, কাউন্সেলিংয়ের জন্য সবাই এলিজিবল হবে, কিন্তু আমাদের এটা নিজের বুদ্ধির ওপর ডিপেন্ড করছে যে সেই র্যাঙ্কে আমার কাউন্সেলিং করানো উচিত হবে নাকি উচিত হবে না। ঠিক আছে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ব্যাপার যেগুলো তোমাদের এক্সামের পর, আপনাদের এক্সাম তোমাদের কাজে লাগবে। কাউন্সেলিং করানো না করানো, এএনএম কী হবে, জিএনএম কী হবে, এই সমস্ত কিছু সম্পর্কে তোমাদের একটা আইডিয়া এলো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে।